আমি যখন রাত 10টার সময় দেখলাম আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী একা রান্নাঘরে দাঁড়িয়ে থাল বাসন মাজছে, তখন আমি ফোনটা হাতে তুলে আমার 3 বোনকে ডাকলাম। তারপর এমন একটা কথা বলেছিলাম যেটার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল আমার নিজের মা। আমার নাম রিয়াদ, বয়স 34। জীবনে অনেক ভুল করেছি, অনেক সুযোগ হারিয়েছি, কিন্তু আজ যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে বড় আফসোস কি, আমি বলবো আমি অনেক দিন ধরে নিজের চোখের সামনে আমার স্ত্রীকে কষ্ট পেতে দেখেছি, অথচ কিছু বলিনি। কারণ আমি খারাপ মানুষ ছিলাম, আমি শুধু অভ্যস্ত ছিলাম, অথবা হয়তো সত্যিটা বুঝেও না বোঝার ভান করতাম। আমি আমাদের পরিবারের সবার ছোট, 3টা বড় বোন, রোমা, ঝর্ণা আর মিতু, তারপর আমি। বাবা মারা যান আমি কলেজে ওঠার আগেই। তারপর মা হাসিনা বেগম একা হাতে সংসার সামলেছেন। আমার বোনেরাও অনেক করেছে, টিউশনি করেছে, গয়না বিক্রি করেছে, আমাকে পড়িয়েছে। হয়তো সে কারণেই ছোটোবেলা থেকে আমি শিখে গিয়েছিলাম এই বাড়িতে সিদ্ধান্ত নেয় অন্যরা। কোনো কলেজে ভর্তি হব, কোথায় চাকরি করব, কার সঙ্গে মিশব, সব কিছুতেই ওদের মতামত ছিল শেষ কথা। আমি কখনো প্রতিবাদ করিনি, আমার কাছে সেটাই ছিল পরিবার। তারপর আমার জীবনে এলো মেঘলা। মেঘলা খুব সাধারণ একটা মেয়ে, শান্ত, নরম স্বভাবের, খুব আস্তে কথা বলে, এমনকি রাগ হলেও গলা উঁচু করতে পারে না। আমি ওকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম ওর হাসিটার জন্য। মনে হতো এই মেয়েটা সংসারকে শান্ত রাখবে। আমাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে। শুরুর দিকে সব কিছু স্বাভাবিকই ছিল। আমরা ঢাকার পাশে গাজীপুরে আমাদের পুরনো বাড়িতে থাকতাম। মা আমাদের সঙ্গে আর বোনেরা প্রায়ই আসতো। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার যেমন হয়, আত্মীয় স্বজনের যাতায়াত, শুক্রবারে একসঙ্গে খাওয়া, বিকালে চা, টিভিতে নাটক দেখা, সব মিলিয়ে ভরা সংসার। মেঘলা প্রথম থেকেই সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করত। মা কি খেতে পছন্দ করেন সেটা মুখস্থ করে ফেলেছিল। রোমা আপার জন্য আলাদা করে চিনি ছাড়া চা বানাতো। ঝর্ণা আপা এলে তার বাচ্চাদের পেছনে ঘুরে ঘুরে খাওয়াতো। আমি সব দেখতাম আর মনে মনে ভাবতাম আমার স্ত্রী কত ভালো। কিন্তু ধীরে ধীরে কিছু জিনিস বদলাতে শুরু করলো। প্রথমে ছোট ছোট কথা, মেঘলা রান্না খারাপ করে না, কিন্তু আমাদের মায়ের হাতের মতো স্বাদ এখনো হয়নি। এখনকার মেয়েরা একটু কাজ করলেই হাঁপায়। আমাদের সময়ে গর্ভবতী হয়েও এত আরাম করার সুযোগ ছিল না। সব কথা হাসতে হাসতেই বলা হতো, কিন্তু সেই হাসির ভেতরে একটা কাঁটা ছিল। মেঘলা শুধু চুপ করে থাকতো, হাসতো কখনো কখনো, কিন্তু আমি বুঝতাম ওর হাসিটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তারপর একদিন মেঘলা আমাকে জানালো আমি বাবা হতে যাচ্ছি। সেদিন আমি এত খুশি হয়েছিলাম যে পুরো বাজার থেকে মিষ্টি এনে ফেলেছিলাম। মা কেঁদে ফেলেছিলেন আনন্দ, বোনেরাও খুব উৎসিত ছিল। কিন্তু মাস বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলার শরীর ভেঙে যেতে লাগলো। ডাক্তার বারবার বিশ্রাম নিতে বলছিল, তবুও বাড়িতে কেউ এলে রান্নাঘরে তাকেই দাঁড়াতে হতো। শুক্রবার মানেই বিশাল রান্না, পোলাও, মুরগির রোস্ট, ভর্তা, ডাল, সেমাই, সব কিছুতেই মেঘলা একা। আমি মাঝে মধ্যে বলতাম থাক না, পরে করো। ও শুধু হেসে বলতো, আরে সমস্যা নেই, একটু কাজ করলে কিছু হয় না। কিন্তু সেই একটু কাজ করতে করতে রাত হয়ে যেত, আর আমি শুধু দেখতাম। সেদিন ছিল শনিবার। 3 বোনই বাসায় এসেছিল। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া হলো। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে গিয়ে বসলো। টিভিতে একটা নাটক চলছিল, হাসাহাসি গল্প, পুরো বাড়ি জমেছিল। আমি নিচে গিয়ে মোটরসাইকেলটা দেখে আসছিলাম। ফিরে এসে রান্নাঘরের সামনে দাঁড়াতেই আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মেঘলা একা দাঁড়িয়ে আছে সিঙ্কের সামনে। ওর বড় হয়ে যাওয়া পেটটা প্রায় রান্নাঘরের স্ল্যাবের সঙ্গে ঠেকে আছে। এক হাত দিয়ে কোমর চেপে ধরে, অন্য হাতে থালা ধুচ্ছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। চারপাশ নিঃশব্দ, শুধু কলের পানি পড়ার শব্দ। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল প্রথমবারের মতো আমি সত্যিটা দেখছি। হঠাৎ একটা কাচের গ্লাস ওর হাত থেকে পিছলে পড়ে গেল ছিলকে। মেঘলা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মনে হলো ও শুধু শরীর না, মন দিয়েও ক্লান্ত। আর ঠিক তখনই আমার বুকের ভেতর জমে থাকা একটা জিনিস ভেঙে গেল। আমি বুঝলাম এই মেয়েটা শুধু আমার সন্তানের মা না, সে এই বাড়িতে দিনের পর দিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। আর
আমি স্বামী হয়েও কখনো ওর পাশে দাঁড়াইনি। আমি ফোন বের করলাম, এক এক করে 3 বোনকেই ড্রয়িং রুমে ডাকলাম। মা অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু রান্নাঘরের দিকে তাকিয়েছিলাম, যেখানে এখনও পানির শব্দ হচ্ছে। তারপর ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে আমি জীবনে প্রথমবার শক্ত গলায় বললাম, আজ থেকে আমার বউকে এই বাড়ির কাজের মানুষ মনে করা বন্ধ করো। ও এই বাড়ির বউ আর আমার সন্তানের মা। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। টিভির শব্দ পর্যন্ত কেমন ছোট হয়ে গেল হঠাৎ। রুমা আপা বিরক্ত মুখে বলল, তুই কি বলতে চাইছিস? আমি এবার আরও শান্ত গলায় বললাম, আমি বলতে চাইছি তোমরা সবাই বসে আসো। আর 8 মাসের প্রেগনেন্টটা একটা মেয়ে একা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, এটা স্বাভাবিক না। ঝর্ণা আপা হেসে বলল, আরে আমরা কি জোর করছি নাকি? ও নিজেই তো করে। উত্তর দিলাম, কারণ ও না করলে তোমরা মুখ ভার করো। কথাটা শোনার পর সবাই চুপ। আমি বুঝতে পারছিলাম এত বছর পরে এই বাড়িতে প্রথমবার কেউ সত্যিটা বলছে। ঠিক তখনই মা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি ভেবেছিলাম মা হয়তো আমার উপর রেগে যাবেন, কিন্তু মা যা করলেন সেটা আমি আজও ভুলতে পারিনি। তিনি আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলেন, তারপর মেঘলার হাত থেকে থালাটা নিয়ে বললেন, যা মা, ঘরে গিয়ে শুয়ে পড়। আজ থেকে এই বাড়িতে তোর কষ্ট আমি আর দেখতে চাই না। মেঘলা হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়েছিল, আর মায়ের চোখ ভিজে গিয়েছিল। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, আমি নিজে সারা জীবন কষ্ট করছি বলে ভেবেছিলাম সব মেয়ের কষ্ট করাটাই বুঝি স্বাভাবিক। কিন্তু আজ আমার ছেলেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে ভুলটা দেখাইয়ে দিল। সেদিন রাতে প্রথমবার আমি দেখছিলাম মেঘলা কাঁদতে কাঁদতে হাসছে, আর আমার মনে হচ্ছিল অনেক দেরি হলেও আমি অবশেষে নিজের মানুষটার পাশে দাঁড়াতে পেরেছি। সেদিন রাতটার পর বাড়ির ভেতর কিছু একটা বদলে গিয়েছিল। খুব বড় কোনো ঝড় না, কেউ চিৎকার করেনি, নাটকও হয়নি, কিন্তু একটা অদৃশ্য দেয়ালে প্রথম ফাটল ধরেছিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মেঘলা বারান্দায় বসে আছে। ভোরের নরম আলো এসে পড়ছে ওর মুখে। চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। আমি পাশে গিয়ে বসতেই ও আস্তে করে বলল, তুমি কাল যা করছো আমি ভাবিনি কোনো দিন কেউ আমার জন্য এমনভাবে দাঁড়াবে। আমি কিছু বলতে পারছিলাম না, কারণ সত্যিটা হলো আমি কোনো বড় কাজ করিনি। আমি শুধু এতদিন পরে নিজের দায়িত্ব পালন করছি। আমি ওর হাতটা ধরলাম। মেঘলা হালকা হেসে বলল, জানো, আমি মাঝে মাঝে খুব অবাক হতাম, ভয় পেতাম। কিসের ভয়? এই বাড়িতে যদি কোনোদিন আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে হয়তো কেউ বুঝবে না। কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তারপরের কয়েকদিন মা নিজেই মেঘলাকে প্রায় কোনো কাজ করতে দিত না। রুমা আপা আর ঝর্ণা আপা প্রথম থেকে একটু অস্বস্তিতে ছিল, মুখ ভার করে থাকতো, কিন্তু মায়ের সামনে কিছু বলতো না। শুধু মৃদু একদিন চুপচাপ এসে মেঘলার পাশে বসেছিল। বলেছিল, ভাবি, আমরা হয়তো সত্যিই বুঝিনি তোমার কষ্টটা। মেঘলা শুধু মিষ্টি করে হেসেছিল। কিন্তু মানুষ বদলাতে সময় লাগে, আর সেই সময়টা আমাদের পরিবারকে খুব কঠিনভাবে শেখাতে যাচ্ছিল। 1 সপ্তাহ পর গভীর রাতে মেঘলার হঠাৎ ব্যথা শুরু হলো। বৃষ্টি হচ্ছিল সেদিন, জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছিল। মেঘলা বিছানার চাদর শক্ত করে ধরে কাঁপছিল ব্যথায়।